এক্সেলে বেশ কয়েকটা ফিচার আছে যেগুলো প্র্যাকটিক্যালের এক্সামে আসে আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সিলেবাসের মধ্যে পার্ট। কী কী পার্ট সেটা যদি একটা লিস্ট বানিয়ে দেওয়া হয় আমার মনে হয় সব থেকে ভালো হবে। আজকে আমি অনেকগুলো পার্ট দেখাবো যে পার্টের মধ্যে অ্যাকচুয়ালি অ্যাডভান্সড এক্সেলের অ্যাপ্লিকেশনও থাকবে, তো তাই নামটা দিচ্ছি অ্যাডভান্সড এক্সেল। নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে ফিল্টার, কিন্তু দুরকম ফিল্টার, কাস্টম ফিল্টার আর তার সঙ্গে অ্যাডভান্সড ফিল্টার। নেক্সট অপশন যেটা আমরা করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের গ্রাফ বা ওই ধরনের কনসেপ্টসগুলো ক্লিয়ার হয়ে গেছে, কন্ডিশনাল ফরম্যাটিং। নেক্সট হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। নাম্বার 3 হচ্ছে গোল সিক। নাম্বার 4 হচ্ছে সাব টোটাল। নাম্বার 5 হচ্ছে ম্যাক্রো। এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট। অনেকগুলো বিষয় আছে যার জন্য একটা প্রপার স্যালারি শিট ডেভেলপ করে তার উপরে করলে সব থেকে ভালো হয়। স্যালারি শিট মানে যে কোনো একটা কোম্পানির পে স্লিপ বলা যেতে পারে, অর্থাৎ কোম্পানি তাকে যে সমস্ত বেসিক স্যালারি দিচ্ছে, তার যে অ্যালাওয়েন্সেসগুলো আছে, তার সঙ্গে সঙ্গে তার যে ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্সটা বাদ দিতে হচ্ছে, মানে অ্যাজ ডিডাকশন, আর তার হাতে আলটিমেটলি কত টাকা থাকছে, সেটাই হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে এই ব্যাপারগুলো দেখাবো বলে এটা আমি একটুখানি গ্রুপে পাঠাচ্ছি। আচ্ছা, তাহলে তুমি সেন্ড করে দিয়ে লিভ করে দিও। আচ্ছা, ফার্স্ট আমরা এক্সেলে চলে যাই। আর এমন একটা শিট ডেভেলপ করি যাতে পে স্লিপের ডিটেলসটা আমরা পাই। আজকে একটু ইন্টেন্টলি, মানে খুব আরো গভীরে পে স্লিপটাকে দেখাবো। এখন দেখো, যে কোনো কোম্পানির ক্ষেত্রে এমপ্লয়ির পে স্লিপ বলতে কি বোঝায়? প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে এমপ্লয়ি আইডি বা ইএমপি আন্ডারস্কোর আইডি। নেক্সট হচ্ছে তার এমপ্লয়ি নেম, তারপর তার ডিপার্টমেন্ট, নেক্সট থাকবে তার বেসিক স্যালারি, তারপর ডেফিনেটলি ডিএ বা ডিএনএস অ্যালাওয়েন্স বলা হয়, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, তার সঙ্গে ধরো আরেকটা যুক্ত হলো, সেটা হচ্ছে কনভেন্স অ্যালাওয়েন্স, সিএ, যাতায়াতের জন্য খরচ। এই যাবতীয় অ্যালাওয়েন্সগুলো একসঙ্গে করে এগ্রিগেট হিসেবে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গ্রস স্যালারি। তারপর তার ইনকাম ট্যাক্স, তারপর তার প্রফেশনাল ট্যাক্স, এবং আরেকটা জিনিস করছি সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, পি ফান্ড, তোমরা নাম শুনেছো। এই তিনটে মিলিয়ে একসঙ্গে হচ্ছে ডিডাকশন, আর শেষে হচ্ছে নেট স্যালারি। এখন যখন এই বিষয়টাকে অর্গানাইজ করব, একটু বোল্ড করে নিচ্ছি। এমপ্লয়ি আইডি আপাতত 1 2 এরম দেওয়ার পর জাস্ট ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করে নিলাম মোট 5 জনের। এমপ্লয়ি নেম এস বসাক, এরকম পরপর নাম দিচ্ছি। ডিপার্টমেন্টটা ধরো দুটো ডিপার্টমেন্ট রাখছি, একটা হচ্ছে অ্যাকাউন্টস
আর একটা মার্কেটিং। আবার যে এ প্রেস করব মানে একই কলমে যদি এক্সেলে আমরা সেম ভ্যালু বা টেক্সট ইনপুট করি, ও সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে। আবার এম দিলে মার্কেটিং, আবার এ দিলে অ্যাকাউন্টস, এরকম ভাবে। কথাটা অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট নয়, অ্যাকাউন্টস হওয়ার কথা। এবার বেসিক স্যালারি মানে হচ্ছে বেসিক পে। একটা ইনকাম স্ল্যাবের মধ্যে সবাই থাকে। তো বেসিক পে ধরো এখানে দেওয়া আছে 12,000 টাকা, 14,500, 16,000, 17,500 আর 19,000। তোমরা জিজ্ঞেস করতে পারো এরকম দেওয়ার কারণটা কি স্পেসিফিক্যালি, অর্থাৎ 10,000 থেকে 20,000-এর মধ্যে ব্যাপারটা দিলাম, তাতে একই রকম ডিএ ব্যাপারটাকে একটু বুঝিয়ে দিই। আমি এখানে তলায় লিখেও দিই তোমাদের। ডিএটা হচ্ছে সে 30% অফ বেসিক। তার মানে ডি এর ক্যালকুলেশনটা হচ্ছে ইকুয়াল টু D2 মানে হচ্ছে বেসিক ইনটু 30%, বেরিয়ে চলে গেল। কিন্তু ডিএ জিনিসটা কি? ধরো কোনো কোম্পানি একটা কোনো প্রফিট গেইন করেছে, বা কোনো একটা বড়, সে হয়তো একটা কনসাইনমেন্ট পেয়েছে, তার অনেক প্রফিট হয়েছে, তাতে সে চাইছে সেই প্রফিটের একটা সার্টেন পার্সেন্টেজ তার এমপ্লয়িজদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে। এটা বোঝানোর জন্য, মানে এমপ্লয়ীদের এটা বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি তারা ওই কোম্পানির ইন্ডিসপেন্সেবল পার্ট, ঠিক আছে? কারণ তাদের কারণেই কোম্পানি মুনাফা অর্জন করেছে। এটা কিন্তু কোনো বোনাস নয়, এটা কিন্তু কোনো ধরনের কোনো আলাদা এক্সগ্রেশিয়া পেমেন্ট নয় যেটা প্রত্যেক বছর দিতে হয়। এটা তো কোম্পানি যখন প্রফিট গেইন করবে তখন এটা ডিসাইড করবে যে সেই টাকাটা সে দেবে কিনা। এবার টোটাল অ্যামাউন্ট যেটা দেবে সেই টাকাটা হয়তো সব এমপ্লয়ের যে মোট টাকাটা, সেটা এক কিস্তিতে সে দিতে পারছে না, তখন ওটাকে ইনস্টলমেন্টে ভেঙেও সে কিন্তু পে করতে পারে। সেটা পরের কথা, কিন্তু কনসেপ্টটা এরকম। প্রচুর এরকম কোম্পানি আছে যারা কিন্তু বাড়ি ভাড়ার জন্য টাকা দেয়, হাউস রেন্ট অ্যালাউন্স, সেইটা এইচআরএ বলে যুক্ত। এইচআরএটা এখানে কত? আমরা হয়তো দিচ্ছি 15% অফ বেসিক। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করি, ইকুয়াল টু D2 ইন্টু 15%। তাহলে D2 15% বেরিয়ে চলে এলো। আবার অনেক কোম্পানি আছে, অনেক বলতে এরকম অনেক সরকারি এবং বেসরকারি কোম্পানি আছে যারা কনভেন্স অ্যালাউন্স, যাতায়াতের জন্য কিছু টাকা দেয়। সেই কনভেন্স অ্যালাউন্সটা ধরে নেওয়া যাচ্ছে CA ইজ ইকুয়াল টু, সে ওটা খুব অল্প দিচ্ছে, হয়তো 3% অফ বেসিক। তাহলে এক্ষেত্রে ইকুয়াল টু D2 ইন্টু 3%। তাহলে এই অঙ্কটা যেটা বেরিয়ে এলো, যাবতীয় অ্যালাওয়েন্স, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলছি? অ্যালাওয়েন্স, ভাতা। যেমন বেকার ভাতা হয়, বার্ধক্য ভাতা হয়, হ্যাঁ ঠিক আছে, নানা রকম আছে দেশে, কিন্তু এটা হচ্ছে কোম্পানি থেকে প্রদত্ত ভাতা। তাহলে বেসিক থেকে CA অবধি হাইলাইট করে নিতে হবে। হাইলাইট করে নিলাম। এবার আগের দিন আমরা শিখেছি, ওপরে একটু ডান দিকে অটো সাম আছে, অটোমেটিক্যালি সাম বেরিয়ে আসবে, সেটা হচ্ছে গ্রস স্যালারি। এটা হচ্ছে মোট গ্রস স্যালারি যেটা বেরোলো অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার এমপ্লয়ির। এবার ইনকাম করলে তাকে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, ইনকাম ট্যাক্স। সেটা কীরকম? ধরো 20,000 বা তার বেশি যদি তার গ্রস স্যালারি হয়, তাহলে গ্রস স্যালারির 10%, না হলে যদি তার থেকে কম হয় তাহলে গ্রস স্যালারির 5% তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। তাহলে সে কীভাবে সেটা ক্যালকুলেট হবে? ক্যালকুলেট করার জন্য আমরা যাব ওপরে ফর্মুলাস ট্যাব আছে, সেখানে আছে ইনসার্ট ফাংশন, সেখান থেকে ইফ ফাংশন, যেটা দিয়ে আমরা গ্রেড বার করেছি, সেরকম জায়গায় যেতে হবে। এখানে একটা অপশন আসছে লজিক্যাল টেস্ট। এটা কিসের টেস্ট? ওই গ্রসের টেস্ট। গ্রস মানে H2। তাহলে H2 যদি গ্রেটার দেন ইকুয়াল টু 20,000 হয়, তাহলে তার ট্রু ভ্যালু হচ্ছে ওই, অর্থাৎ H2
ইন্টু 10%, H2 10%, না হলে H2 ইন্টু 5%। আমি এই জায়গাটা ওকে তো নিশ্চয়ই করব, কিন্তু আবার একবার তোমাদের ফাংশনের জায়গাটাকে এনে একটু জুম করে তোমাদের দেখাবো, একটু ম্যাগনিফাই করে দেখাচ্ছি ঠিক আমি কি লিখলাম। তাহলে দেখো এখানে হচ্ছে আমার H2 গ্রস ইনকাম, যদি কোনো কারণে 20,000 বা তার বেশি হয়, যদি ট্রু হয়, এই পোর্শনটা হচ্ছে ট্রু, তাহলে ইনকাম ট্যাক্সটা হচ্ছে 10% অফ H2, আদারওয়াইজ 5% অফ H2। H2 মানে সেই গ্রসেরই টোটাল ইনকামেরই এই পার্সেন্টেজ হিসেবে তাকে দিতে হবে। যেহেতু এটা 17,760, তার মানে ওটা হচ্ছে 5%, সেটা ক্যালকুলেটেড হয়েছে। আবার ফিরে আসছি মূল শিটেতে। প্রফেশনাল ট্যাক্সটা এটা সাধারণত আমাদের দেশে জানিও, তার আগে ইনকাম ট্যাক্সের ক্রাইটেরিয়াটা একটু দিয়ে দিই। আই ট্যাক্স হচ্ছে বিটুইন 10% অ্যান্ড 5%, আর এদিকে তারপরে আমার পি ট্যাক্স যেটা আছে প্রফেশনাল ট্যাক্স, সেটা হয়তো টোটাল বেসিকের, যেটা বেসিক পে, গ্রস ইনকামের নয়। আবার বেসিক পের জায়গায় গ্রস ইনকামও হতে পারে। কিছু কোম্পানি গ্রসের ওপরে নেয়, কিছু কোম্পানি বেসিকের ওপরে নেয়। যদি গ্রসের ওপরই ভাবি, তাহলে গ্রসের ধরো এভাবে না লিখে লিখছি 5% অফ গ্রসের 5%। তাহলে ক্যালকুলেট করছি, গ্রস মানে হচ্ছে আমার H2, তাহলে H2 ইন্টু 5%। 5% এর আগেও ইনকাম ট্যাক্সে বেরিয়েছিল, সেই জন্য সেম ভ্যালুটা এসেছে। এবার প্রশ্ন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, এটা কিন্তু দুরকম হয়, একটা হচ্ছে সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড, একটা কিন্তু স্টেট প্রভিডেন্ট ফান্ড। সাধারণত সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড, যেটাকে পিপিএফ বলে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সেটার কনসেপ্ট এটা ধরো একটু অন্যরকম ক্রাইটেরিয়ার মধ্যে জড়িত। কিরম জড়িত? যদি কারুর গ্রস ইনকাম 20,000-এর বেশি হয়, তাহলে তার প্রভিডেন্ট ফান্ডের পরিমাণটা কিন্তু কোনো পার্সেন্টেজ হবে না, সেটা হচ্ছে তাহলে হচ্ছে 5,000 টাকা, আর না হলে হচ্ছে 3,000 টাকা। তাহলে এখানে কিভাবে জিনিসটা করতে হবে? ইফ ফাংশন দিয়েই করতে হবে। আমি আবারও চলে যাচ্ছি ফর্মুলাস, ইনসার্ট ফাংশন, ইফ, তাহলে গ্রসের কনসেপ্ট অর্থাৎ H2 যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 20,000 হয়, তাহলে ট্রু হলে হচ্ছে 5,000 আর ফলস হলে 3,000। এই হচ্ছে লজিক। এই অবস্থায় যদি ওকে করি, তাহলে এটা 3,000, কারণ এটা 20,000-এর কম ছিল। এবার প্রশ্ন হচ্ছে, আমরা এই যে গ্রসটা বার করেছি, গ্রস মানে কি? গ্রস মানে হচ্ছে বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস সিএ। আর উল্টো দিক থেকে যদি আমরা নেক্সট নিই ডিডাকশন, সেটা হচ্ছে আই ট্যাক্স প্লাস পি ট্যাক্স প্লাস পি ফান্ড, মানে প্রভিডেন্ট ফান্ড। এই তিনটে যোগফল, তার মানে এই তিনটেকে আমরা হাইলাইট করে করতে পারি অটো সাম। বেরিয়ে গেল। এবার নেট স্যালারি মানে কি? নেট স্যালারি হচ্ছে ইজ ইকুয়াল টু গ্রস মাইনাস ডিডাকশন, মোট ইনকাম, তার থেকে মোট ব্যয়টাকে বাদ দিতে হবে। তার মানে এখানে ভ্যালু হচ্ছে ইকুয়াল টু, গ্রসের ক্ষেত্রে হচ্ছে H2 মাইনাস ডিডাকশন হচ্ছে L2। এই হচ্ছে আমার ফর্মুলা। এন্টার প্রেস করলাম, বেরিয়ে চলে এলো। একজন এমপ্লয়ির বেরোলো। বাকিদের বার করতে হলে ডিএ থেকে নেট স্যালারি অবধি হাইলাইট করে নাও। নেওয়ার পর ওই যে ছোট্ট প্লাস সাইন, যেটাকে আমরা বলি ফিল হ্যান্ডেল, এটা ধরে ড্র্যাগ করো, সঙ্গে সঙ্গে বাকিদের বেরিয়ে এলো। এই হচ্ছে মেকানিজম। এই মেকানিজমের অ্যাডভান্টেজটা কি? যদি কোনো কারণে এরকম হয়, আমি 6 নম্বর একজন এমপ্লয়ি আনছি, সে হচ্ছে এন সাহা। আচ্ছা, সে অ্যাকচুয়ালি মার্কেটিং ডিপার্টমেন্টে আছে,
এবং তার স্যালারিটা হচ্ছে 18,000। জাস্ট এইটুকু লেখার পর আমি কিবোর্ডে জাস্ট রাইট অ্যারোটা পুশ করছি, ভালো করে লক্ষ্য করে দেখো, সঙ্গে সঙ্গে বাকি ক্যালকুলেশনস অটোমেটিক্যালি চলে এলো। আমি যেভাবে শেখালাম সেভাবে করলে কিন্তু বাকি ক্যালকুলেশনস অটোমেটিক্যালি চলে আসবে, একজনের বার করে বাকিটা কপিং ফর্মুলা করার জন্য। এবার নিয়ম হচ্ছে বেসিক। হ্যাঁ বলো। আপনি তো এরকম একটা জিনিস আমাদের পড়িয়েছিলেন। হ্যাঁ মানে করিয়েছিলেন মানে আমি স্যালারি শিট করেছিলাম কিনা জানি না, কারণ আজকে যে ফিচার্সগুলো হ্যাঁ স্যালারি শিটই পড়িয়েছিলেন। হ্যাঁ তা হতে পারে, কিন্তু আমি গোলসিক বা এই অ্যাপ্লিকেশনসগুলো তো করাইনি। গোলসিক বা অন্যান্য জিনিস করতে গেলে স্যালারি শিটের উপরে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা বেরিয়ে যাওয়ার পর এবার আমরা বেসিক থেকে নেট স্যালারি অবধি হাইলাইট করলাম, করে ওপরে যে নাম্বার সেকশন আছে সেখান থেকে চলে যাচ্ছি অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং করলে কিন্তু উইথ রুপিস চলে আসছে। বেশ, এইবার ফিচার্সগুলো স্টার্ট হবে। কীরমভাবে স্টার্ট হবে একটু ছোট করে নিচ্ছি আমি এটাকে, সাইজটা, নাহলে বুঝতে অসুবিধা হবে। একটা পুরো শিটের মধ্যে অর্গানাইজড। এবার ধরো এবারে যদি এরম সিচুয়েশন অ্যারাইজ করে, কেউ বলছে যে তার নেট স্যালারি, আমি তাকে বরং তার রোটাকে পুরো একটা কালারফুল করে দিচ্ছি, ধরো এটাকে একটা স্পেসিফিক কালার করে দিচ্ছি। ওকে, তো এখানে এন রয় বলে যে আছে তার নেট স্যালারি হচ্ছে 15,128, কিন্তু সে ডিমান্ড করছে 25,000। তাকে 25,000 দিতে গেলে কত বেসিক স্যালারি দিতে হবে, মানে ব্যাক ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেশন ফ্রম রাইট ওয়ার্ড টুয়ার্ডস লেফট ওয়ার্ড করতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে, নেট স্যালারিতে আমি অ্যাক্টিভ সেলটা রেখেছি, তারপর চলে যাব উপরে ডেটা ট্যাব। ডেটা ট্যাবের আন্ডারে একেবারে ডান দিকে এখানে হচ্ছে হোয়াট ইফ অ্যানালিসিস। এই অ্যানালিসিসের মধ্যে আছে গোলসিক। তাহলে স্টেপটা কি, ডেটা ট্যাব, হোয়াট ইফ অ্যানালিসিস, তার মধ্যে গোলসিক। এই গোলসিক এসে গেলেও কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছে এদিকের অপশনসটা। আমি একটু আবার এদিকে সরিয়ে নিচ্ছি, তার মানে এটা একটা মার্কুই আসছে, তার মানে এটাকেও হাইলাইট করছে। এখন ওর ভ্যালু হচ্ছে 15,128, ও ডিমান্ড করছে 25,000। তার মানে এর জন্য ব্যাক ক্যালকুলেশন হয়ে কোনটা প্রভাবিত হবে, বেসিক স্যালারি মানে D4। তাহলে চেঞ্জিং সেল কি হবে, D4, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করে দেখো, এখন পাচ্ছে 16,000, আর ওকে বাটনে ক্লিক করলে তখন পাবে 23,847 টাকা। যদি ওকে 23,847 টাকা দেওয়া যায় তাহলে ওর নেট স্যালারি গিয়ে 25,000 হবে। এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন। আমি আর একটা রেকর্ডের ওপরে এরকম করে দেখাবো। ধরো 6 নম্বর রেকর্ডটাই হাইলাইট করলাম এটা বোঝানোর জন্য, তার একটা সেপারেট কালার নিয়ে নিলাম। এখন এর নেট স্যালারি হচ্ছে 17,644, কিন্তু এর ডিমান্ড করছে 22,000। তাহলে ব্যাক ক্যালকুলেশন করতে গেলে ডেটা, হোয়াট ইফ অ্যানালিসিস, গোলসিক, তাতে এখনকার ভ্যালুতে যা আছে তাতে চেঞ্জ করে করতে হবে 22,000, অর্থাৎ টু ভ্যালু হবে 22,000। আর চেঞ্জিং সেল কি হবে, চেঞ্জিং সেল হবে D7, অর্থাৎ বেসিকের চেঞ্জ। এখন পাচ্ছে 18,000 টাকা, তখন পাবে 21,462 টাকা। এইটা পেলে আসলে এটা কেন করা হয়, এটা করা হয় কারণ এই বেসিক অ্যামাউন্টটা দেখে টোটাল করে কোম্পানি যদি বোঝে এই বাজেটটা সে নতুন করে অ্যালোকেট করতে পারবে তার এমপ্লয়িদের জন্য, তবেই তো সে টাকাটা দেবে। এই যে টাকা বাড়ছে বেসিকের, এত টাকা সে দিতে পারবে, তো সেই জন্য ও ক্যালকুলেট করে দেখে নেয় যে কত চেঞ্জ হচ্ছে। এটাকে বলা হয় গোলসিক। এবার আমি দুটো সেকশনে যাব, একটা হচ্ছে ফিল্টার আর একটা হচ্ছে অ্যাডভান্সড ফিল্টার। অ্যাডভান্সড ফিল্টার আমি আজ অব্দি কাউকে দেখাইনি। ফিল্টারটা হয়তো আমি এক দিন দেখাতেও পারি, কিন্তু কিছু ইন্টেন্ট কনসেপ্টও তার সঙ্গে দেখিয়ে দেবো। ওই ডেটা ট্যাবের মধ্যেই ফিল্টার আছে, আর ফিল্টারকে অ্যাপ্লাই করতে হলে একেবারে টপ রো যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে, মানে তার যে কোনো একটা সেলেতে অ্যাক্টিভ সেলটাকে রাখতে হবে। এবার ডেটা ট্যাবের আন্ডারে ফিল্টার অন হয়ে গেল। এখান থেকে আমি যেটা দেখতে চাইছি যারা যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছে তাদের রেকর্ডগুলো। তাহলে এখান থেকে আমি মার্কেটিংটা যদি সরিয়ে দিই,
আর ওকে করি, তাহলে শুধু অ্যাকাউন্টস দেখতে পাচ্ছি। বাকিটা কি হচ্ছে? বাকিটা হাইড করে যাচ্ছে। এই অবস্থায় যদি আবার ফিল্টারে গিয়ে আমি সিলেক্ট অল করি, তাহলে আবার সব রেকর্ড চলে আসছে। এটা গেল শুধু এরকম অ্যাকাউন্টস মার্কেটিং। এবার ধরো কোনো কারণে রীতিশা বললো যে স্যার আপনি একটা কাজ করুন, আর 17,000-এর ওপরে যাদের বেসিক স্যালারি তাদেরগুলো দেখা। তাহলে আমি বেসিকে গেলাম, তার ফিল্টার সেকশনে ক্লিক করলাম, নাম্বার ফিল্টারসে এসে গেলাম, তার মধ্যে থেকে গ্রেটার দ্যান অপশন বেছে নিলাম। গ্রেটার দ্যানে কি লেখা আছে? ইজ গ্রেটার দ্যান। আর ও কত বলেছে? 17,000। আমি সেটা এখানে টাইপ করলাম, দিয়ে যেই ওকে বাটনে ক্লিক করব, যাদের যাদের বেসিক স্যালারি 17,000-এর বেশি আছে তাদের রেকর্ডগুলো এখানে ডিসপ্লেড হবে। তাহলে এগুলো কি হচ্ছে? রেকর্ডগুলোকে আমরা ফিল্টার করে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি, প্রয়োজনে আবার সিলেক্ট অল করে সব রেকর্ড ফিরিয়ে আনতে পারি। নেক্সট, এরকম ক্রাইটেরিয়া হতে পারে যে যদি আমরা এরকম দেখি যে যাদের যাদের নাম এন দিয়ে শুরু হচ্ছে, তাহলে সেটা তো নাম্বার নয়। তাহলে এমপ্লয়ি নেমেতে গিয়ে আমরা এখান থেকে ফিল্টার অ্যাপ্লাই করছি, বিগিনস উইথ, যাদের যাদের নাম এন দিয়ে শুরু, তাহলে কজন আছে? এন রয় আর এন সাহা, তাদের রেকর্ড দুটো দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে ফিল্টারেশন। আবার যে কোনো মুহূর্তে আবার সিলেক্ট অল করলে সেটা ব্যাক করছে। এটা ছিল নর্মাল ফিল্টার। এইবার আমরা একটু অন্যরকম ফিল্টারে যাব, অ্যাডভান্সড ফিল্টার। অরুণিমা এবার দেখবে, কারণ এই জিনিস আমি দেখাইনি। খুব টাফ, কিন্তু সহজ বিষয় নয়, প্রত্যেকটা ব্যাপারকে বুঝে করতে হবে। কীরকমভাবে করতে হবে? প্রথমত অ্যাডভান্সড ফিল্টার করতে হলে আমি এটা রেকর্ডিং করছি, তো তলার এই পার্টটা আপাতত মুছে দিচ্ছি, কারণ অ্যাডভান্স ফিল্টার এটা রাখা যাবে না। আচ্ছা, আমি চাইছি যাদের যাদের বেসিক স্যালারি, আবারও বলছি, যাদের যাদের বেসিক স্যালারি 16,000 বা তার বেশি, ঠিক আছে, বা ধরে নেওয়া যাক 18,000 বা তার বেশি, তাদের রেকর্ডগুলো নতুন একটা শিট, এখানে একটা প্লাস করলাম, এই শিটেতে চলে আসবে। তো কী করে আসবে সেটা? তার তো কিছু নিয়ম হবে। আমি আপাতত বেসিক উপরে যে জায়গাটা রয়েছে সেটাকে কপি করে তলায় একটা পেস্ট করলাম, আর তলায় এটা লিখে রাখলাম গ্রেটার দেন ইকুয়াল টু 18,000, 18,000 বা তার বেশি। যে কনসেপ্টটা দেখাচ্ছি তার নাম হচ্ছে অ্যাডভান্সড ফিল্টার। আমাকে এবার কি করতে হবে? এমপ্লয়ি আইডি থেকে নেট স্যালারি অবধি, এখানে স্যালারি লাস্টে যেটা কথা আছে এলে হবে ওটা, সরি। আচ্ছা, একদম এমপ্লয়ি আইডি থেকে নেট স্যালারি অবধি আমি হাইলাইট করলাম, কিন্তু শুধু ফার্স্ট রোটা, আর কোথাও হাইলাইট করিনি। ফার্স্ট রো যেটা ওর টপিক, যেটা হচ্ছে ওর হেডিং, সেটাকে মানে জাস্ট হাইলাইট করে কন্ট্রোল সি মানে কপি করলাম। শিট 2-তে চলে এলাম। এই শিট 2টাকেও আমি একটু এনলার্জ করছি তোমাদের দেখার সুবিধার জন্য। সেখানে এসে ওটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা পেস্ট করতে গেলে দেখতে হবে আগের শিটটা কপি অবস্থায় আছে কিনা। না, কপি নেই, আমি ওটা বড় করেছিলাম বলে কপিটা চলে গিয়েছে। এবার পেস্ট। এবার সাইজ বাড়িয়ে দিচ্ছি। এটা যদি বাড়িয়ে আমি আপাতত 16 সাইজ করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ। আর এটাকে ফিট করার জন্য ওপরে ফরম্যাট মেনু থেকে অটো ফিট কলম উইথ বলে অপশন আছে। বেশ, এইভাবে সাজানো রইল, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই শিটটায় দাঁড়িয়ে, যেটা হচ্ছে আমাদের নিউ শিট, আমরা যেটাকে অ্যাক্টিভেট করব বা যেটাকে নিয়ে আসব তার নাম হচ্ছে অ্যাডভান্সড ফিল্টার। কিন্তু সেটা আছে কোথায়? সেটা আছে ডেটা ট্যাব। এই যে ফিল্টার আছে, ফিল্টারের পাশে লেখা আছে অ্যাডভান্সড, এখানে ক্লিক করতে হবে। একটা ছোট্ট বক্স এলো, তাতে কি লেখা আছে? ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস। আমি তো ইন প্লেস করছি না, আমি তো সেপারেট প্লেস করছি। তার মানে কপি টু অ্যানাদার লোকেশন, মানে আমি একটা নতুন শিটে করছি। তার জন্য লিস্ট রেঞ্জ বলে আছে। রেঞ্জের ডান দিকে এই যে বক্সটা, এই বক্সটায় ক্লিক করতে হবে, করে শিট 1-এ চলে যেতে হবে, গিয়ে একদম পুরো শিটটা যতটা আছে নেট স্যালারি অবধি হাইলাইট করে নিতে হবে। বেশ, করলাম। করে নেবার পর দেখা যাচ্ছে ওই অ্যাডভান্স ফিল্টারের জায়গাটা কিন্তু আসছে, ওখানটায় ক্লিক করলাম। এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া যেটা বেসিক গ্রেটার দেন ইকুয়াল টু 18,000 দেওয়া আছে, তার পাশের জায়গাটা ক্লিক করে আবারও শিট 1-এ গিয়ে বেসিক ক্রাইটেরিয়াটা বেছে নিলাম। আবার এটা এক্সপ্যান্ড করলাম।
এখানে আছে কপি টু লোকেশন। কপি টু লোকেশন মানে হচ্ছে নিউ শিট, তার লোকেশনটা হাইলাইট করে নিলাম। তারপর আবার এক্সপ্যান্ড করলাম। এবার এখানে আছে ইউনিক রেকর্ডস অনলি, মানে যে রেকর্ডগুলো সত্যি সাপোর্ট করছে 18,000 বা তার বেশি ভ্যালু। এবার এই অবস্থায় যদি ওকে করি, এখানে খুব ছোট করে এসছে, আমি বড় করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু রেকর্ড এসে গেছে। সাইজ বড় করছি। আচ্ছা, যে জায়গাগুলো ফিট করতে হবে সেগুলো ফরম্যাটে গিয়ে অটো ফিট কলম উইথ, চমৎকারভাবে 3টে রেকর্ড এখানে চলে এসেছে। ঠিক আছে, এই হচ্ছে লজিক্যাল পারসেপশন। আমরা পেয়ে যাচ্ছি এটা। এমপ্লয়ি আইডি 3, 5 আর 6 সাপোর্ট করছে কি? সাপোর্ট করছে 18,000 বা তার বেশির বেসিক স্যালারি। সেটা কিন্তু নতুন শিটে এলো। এটার তাৎপর্যটা কোথায়? এই জিনিসটা শেখার তাৎপর্য হচ্ছে এখানে, আজকে আমরা একটা নতুন শিটে করেছি, কিন্তু এই ডেটাটা যদি একটা ব্রাঞ্চ থেকে আর একটা ব্রাঞ্চে, কোনো একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে, যেমন কোনো হয়তো হতে পারে ব্যাংকিং সেক্টর, সেখানে যদি আমরা পাঠাই, তাহলে একটা শিট হচ্ছে একটা ব্রাঞ্চে, আর একটা শিট হচ্ছে আর একটা ব্রাঞ্চের। যদি এরকম মনে করি, এরকম করাও সম্ভব, তাকেই বলা হয় অ্যাডভান্সড ফিল্টার। আমি রেকর্ডিং দেখিয়েছি, রেকর্ডিং দেখেই তোমাদের অ্যাকচুয়ালি কাজগুলো করতে হবে। আর এখানে কিন্তু মূল ব্যাপারটা কি, মানে একটা স্যালারি শিট না বানালে কিন্তু আমি করতে পারতাম না। স্যালারি শিটটা হয়তো এর আগে দেখিয়েছি আমি তোমাদের, কিন্তু এর ওপরই সব কাজগুলো আজকে হচ্ছে, যার জন্য এই শিটটা কিন্তু আমাদের আগে থেকে ডেভেলপ করে রাখতে হবে। তাহলে গোলসিক হলো, ফিল্টার হলো, অ্যাডভান্সড ফিল্টার হলো। এবার যে বিষয়টা আসবে, আমি আপাতত এদের কালার একদম ন্যাচারাল যেমন ছিল ব্ল্যাক, সেটা আমি ব্ল্যাক করে দিচ্ছি, কারণ আমি এবার যেটা দেখাতে যাব সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে ফিল্টারের বিকল্প, অর্থাৎ ফিল্টারেরই মতন, কিন্তু ফিল্টার নয়। ফিল্টারে কি হয়, যে রেকর্ডগুলো সাপোর্ট করে সেগুলোকে রাখে আর বাকিগুলোকে হাইড করে দেয়। কন্ডিশনাল ফরম্যাটিং কিন্তু তা করবে না। হঠাৎ আমার ইচ্ছে হলো গ্রস স্যালারি যাদের আছে সেই জায়গাটা হাইলাইট করব, অর্থাৎ গ্রস শব্দটা বাদ দিয়ে বাকি রেঞ্জগুলো। আর তাতে আমি দেখতে চাইছি যে 19,000 থেকে বা 20,000 থেকে 26,000-এর মধ্যে যাদের যাদের রেকর্ডগুলো আছে তাদের রেকর্ডগুলো কিরম হয়ে যাবে, একটা বিশেষ কালারে রূপান্তরিত হবে, মানে কালারফুল করব। সেটা কি বলা হয়, কন্ডিশনাল ফরম্যাটিং, মানে কন্ডিশন বেস করে ফরম্যাট করা হয়। কিন্তু কি করে করব, আমি হোম ট্যাবে আছি, হোম ট্যাবের নাম্বারের পাশেই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে ক্লিক করলাম। কোথায় যাব, যেতে হবে নিউ রুল সেকশনে। বাকি কিন্তু অন্য কনসেপ্টে যাওয়ার দরকার নেই, একমাত্র নিউ রুল। নিউ রুলে অনেক রকম রুল আছে, তাতে আছে দ্বিতীয় রুল যেটা ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন। তাতে কিন্তু বিটুইন অপশন পাচ্ছি আমরা, বিটুইন পাবো, গ্রেটার দ্যান পাবো, লেস দ্যান পাবো, এরকম। তাহলে আমার রেঞ্জটা কত ছিল, 17,000 থেকে, না আমি 20,000 থেকে বলেছিলাম, 20,000 থেকে 26,000। এই রেঞ্জের মধ্যে যে ক্রাইটেরিয়া পড়বে সেটা আমি ফরম্যাট করতে চাইছি। এই যে ফরম্যাট বাটন রয়েছে, ফরম্যাটে গিয়ে আমি এটাকে একটু বোল্ড আর ইটালিক করলাম, আর কালারটা করে দিলাম এই ধরনের। এই অবস্থায় ওকে বাটনে ক্লিক করলাম, ফাইনালি ওকে। তাহলে আমার দুটো এরকম পার্টিকুলার সেল এলো, যেটা কিন্তু কালারফুল হলো। 20,000-এর বেশি 21,000, আর 26,000-এর কম 25,000, 900 যেটা আছে। এই দুটো সেলকে আমি কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে ফরম্যাট করতে পারলাম। এটা কিন্তু সাধারণ কালার নয়, এটা প্রোগ্রামিং কালার। অতএব এই দুটোকে যদি কোনো কারণে আমি হাইলাইট করে আবার এই জায়গাটায় কোনো একটা কালার চেঞ্জ করি, বাকিগুলো কালার হবে, কিন্তু ওই দুটো জায়গায় কিন্তু কালারের পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ ও দুটো হচ্ছে প্রোগ্রামিং কালার, এটা বোঝা দরকার। যদি এই অঙ্কিত, আজকে ক্লাস না তোমাদের, আজ তো শুক্রবার। ও আচ্ছা, এখনো তোকে অ্যাকসেপ্টই করিনি। কি করি, করে বলে দিই অন্তত। অঙ্কিত শুনতে পাচ্ছ? অঙ্কিত শোনা যাচ্ছে?
আজকে তোমার ক্লাস না, তোমার হচ্ছে রবিবার, বুঝতে পেরেছো? তুমি দেখতে চাও দেখতে পারো, কিন্তু আমি তো মিডলে আছি, মাঝখানে, তুমি কিছু বুঝবে না। আচ্ছা, ফিরে আসি ওই জায়গায়। তো এক্ষেত্রে আমি যদি আবার এই কলমটাকে হাইলাইট করে আবার যদি চুজ করে নিই ব্ল্যাক, তাহলে ব্ল্যাক হয়ে যাবে, কিন্তু ওই দুটো পার্টিকুলার সেল কিন্তু কালারফুল থেকে গেল। তোমাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে এর কালার কি যাবে না? হ্যাঁ, যাবে। আবার এটা হাইলাইট করে যদি এটাকে কালার রিমুভ করতে হয়, তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, তাহলে দেখো আবার ব্ল্যাক হয়ে গেল। তাহলে কোথায় গেলাম? কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস। ওই সিলেক্টেড সেলগুলো থেকে রুলটাকে বাদ দিয়ে দিলাম। এই ছিল কন্ডিশনাল ফরম্যাটিং এর বিষয়। শুধু যে বিটুইনের মধ্যে কাজ করবে তা কিন্তু নয়। আমি যদি আবার গ্রসটা হাইলাইট করে আবার যাই, নিউ রুল সেকশনে যাই, সেকেন্ড অপশন বেছে নিই, বিটুইনের বদলে যদি আমি কোনো কারণে গ্রেটার দ্যান বা কোনো কারণে লেস দ্যান এগুলো বেছে নিই, তাতে সেই ভ্যালু আসবে। লেস দ্যান অফ হোয়াট? আমি যদি লেস দ্যান বলি 20,000, 20,000-এর কম, তাকে ফরম্যাট করলাম, শুধু বোল্ড করলাম আর কালারটা হয়তো এই ধরনের কালার নিয়ে নিলাম, ওকে অ্যান্ড ওকে। তাহলে একটা সেলই এখানে অ্যাপ্লিকেবল হলো, যেটা 17,760, যেটা 20,000-এর থেকে কম। তাহলে কন্ডিশন বেস করে ফরম্যাটিংটা হলো। আর রিমুভ করতে হলে হাইলাইট, কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, দ্যাটস ইট। এই ফিচার হয়ে যাওয়ার পর আর স্যালারি শিটের দরকার পড়বে না। স্যালারি শিটের জন্য দরকার ছিল ফিল্টার, কন্ডিশনাল ফরম্যাটিং, গোল সিক আর অ্যাডভান্সড ফিল্টার, এই চারটে পার্ট। এবার আমরা একটু অন্যরকম শিটে আসবো। আমরা একটা শিট 3 তৈরি করছি। তার অ্যাপ্লিকেশনের মধ্যে কি আছে, আমরা এবার যেটা করব সেটার নাম হচ্ছে সাবটোটাল। আর সাবটোটালটা কিরকমভাবে করছি দেখে নাও। ধরো একটা কোম্পানি তার কোন একটা পার্টিকুলার ইয়ারের যে কোয়ার্টার্সগুলো আছে তার রেভিনিউ, মানে সে কত রেভিনিউ কালেক্ট করেছে, কত ইনকাম করেছে, তার উপর একটা সাবটোটাল করা হবে। সাবটোটাল কথাটা কেন সাবটোটাল আমি একটু বাদেই তোমাদের প্রমাণ করছি। কোম্পানিটা হয়তো টাটা, ইয়ারটা 3টে বছরে রাখছি, 2016, 4টে কোয়ার্টার বলে এরমভাবে 4 ভাবে করে রাখছি, 2017, জাস্ট ফিল হ্যান্ডেল ধরে ড্র্যাগ করছি আর কি, আর 2018। এবার কোয়ার্টার্সের ক্ষেত্রে কোয়ার্টার 1, একটা বছরে 4টে কোয়ার্টার ড্র্যাগ করে দিলেও কিন্তু বেছেই নেবে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আর এটা সম্পূর্ণরূপে টাটার বিষয়, টাটাকে রাখছি। রেভিনিউটা বিভিন্ন মাত্রায় দিচ্ছি, সেটাকেও বুদ্ধি করে দেওয়া যায়। এই দুটো হাইলাইট করে নিয়ে আমি যদি এখন কোনটা ধরে ড্র্যাগ করি, তাহলে পরপর একটা সার্টেন গ্যাপে 15,000-এর গ্যাপে ভ্যালুটা আসছে। এখানে কিন্তু গ্যাপটা বা ভ্যালুটা ইম্পর্টেন্ট নয়, সাবটোটালটা ইম্পর্টেন্ট। আমি কি করতে যাচ্ছি, 2016-র 4টে কোয়ার্টার মিলিয়ে টাটার টোটাল রেভিনিউ কত, 2017-র 4টে কোয়ার্টার মিলিয়ে রেভিনিউ কত, আর 2018-র মিলিয়ে রেভিনিউ কত, সেটা বার করতে যাচ্ছি। আমি এটাকে আগে রুপিসে কনভার্ট করে নিচ্ছি। ওপরে আমার অ্যাকাউন্টিং অপশন আছে। এবার এই অ্যাক্টিভ সেলটা এর পার্টিকুলার যে কোনো একটা জায়গায় রাখছি, আর এটা টপ রো একটু বোল্ড করে রাখলাম বোঝার সুবিধে, একটু সেন্টার করে নিলাম। এবার কি করতে হবে, কিভাবে সাবটোটালটা আসবে, জেনারেট করবে কিভাবে? আমরা যাব ডেটা ট্যাব, একেবারে ডান দিকে সাবটোটাল, এই হচ্ছে সাবটোটাল। এটা ক্লিক করলে এরকম একটা বক্স আসছে। বক্সে প্রথম কথাটা বলছে অ্যাট ইচ চেঞ্জ ইন, কিসের ওপরে চেঞ্জটা আসছে? চেঞ্জটা আসছে ইয়ারের ওপরে। ইয়ারটা সেম, 2016, 16, 16, 16, 17, 17, 17, 17 এরমভাবে। আর সাম যেটা বেরোবে সেটা কার ওপরে?
রেভিনিউর ওপরে। এই অবস্থায় যদি ওকে করি তাহলে এখানে কিন্তু 2016 টোটাল, 2017 টোটাল, 2018 টোটাল এবং শেষে গ্র্যান্ড টোটালটাও পেয়ে যাচ্ছি। এটা একটু সাইজে ছোট করছি, খুব এনলার্জ তোমরা একসঙ্গে স্ক্রিনে দেখতে পাবে না। এইবার লক্ষ্য করো জিনিসটা কি দাঁড়ালো। 2016 চারটে কোয়ার্টার মিলিয়ে টাটার এটা হচ্ছে টোটাল রেভিনিউ, 2017 চারটে কোয়ার্টার মিলিয়ে এটা রেভিনিউ, 2018 এটা রেভিনিউ, আর এই তিনটে বছর মিলিয়ে এটা হচ্ছে এগ্রিগেট রেভিনিউ। তাহলে একটা হচ্ছে টোটাল আর একটা হচ্ছে সাব টোটাল, তাই না? টোটালটা হচ্ছে টোটাল গ্র্যান্ড টোটাল আর সাব টোটাল ইন্ডিভিজুয়াল ইয়ারের টোটাল। দারুণ ইন্টারেস্টিং ফ্রম এনি পয়েন্ট অফ ভিউ, ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারলে। এটা একবার সবাইকে জিজ্ঞেস করি, আমি আবার করব, দেখাবো, একবার করছি না। তাহলে এটা কি বোঝা গেল যে এটা ইয়ারলি কনসেপ্ট আমরা পেলাম, মানে 2016, 17, 18। আচ্ছা, যে শিটটার জন্য আমি এটা কাজ করেছি সেই শিটটা তো আবার দেখতে হবে কীরকম শিটটা ছিল। আমি ফিরে যেতে পারি ডেটা ট্যাব থেকে সাব টোটালে গিয়ে, যদি বলি রিমুভ অল তাহলে আগের অবস্থায় ফিরে যাচ্ছি, যে অবস্থায় ছিলাম সেখানে ফিরে গেলাম। আচ্ছা, এই অবস্থায় আমি চাইছি একটু পরিবর্তন। কোন দুটো কলমে পরিবর্তন? ইয়ার আর কোয়ার্টার। এখানে আমি 2017 আর 2018 লিখে নিলাম, 16, 17, 18। আচ্ছা, এটাকে জাস্ট কপি করলাম, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, 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 বারবার পেস্ট করলাম। মানে 2016, 17, 18 কোয়ার্টার 1। আচ্ছা, তারপরে হচ্ছে কোয়ার্টার 2, সব কপি পেস্ট করছি। তারপর কোয়ার্টার 3, এবং কোয়ার্টার 4। জাস্ট কপি অ্যান্ড পেস্ট, কন্ট্রোল-C আর কন্ট্রোল-V। এইবার শিটটা তোর আঙ্গিকটা বদলে গেছে। এবার তো ইয়ারটা সেম নয়, কোয়ার্টারটা সেম। কোয়ার্টার 1, 1, 1, 2, 2, 2, 3, 3, 3, 4, 4, 4। তাহলে আমার সাবটোটালটা কীরকম হবে? সাবটোটালে আমি গেলাম, তাহলে এবার কি হচ্ছে, অ্যাট ইচ চেঞ্জ ইন, তাহলে ইয়ার নয়, এবারে হবে কোয়ার্টার্স, কিন্তু ইভ্যালুয়েট হবে সেই সাম অফ রেভিনিউস। ওকে করলাম। এবার দেখো কোয়ার্টার অনুসারে কিন্তু অপশন এলো। এবার 2016, 17, 18 ফার্স্ট কোয়ার্টার এলো, 2016, 17, 18 সেকেন্ড কোয়ার্টার এলো, থার্ড কোয়ার্টার এলো, অ্যান্ড ফাইনালি ফোর্থ কোয়ার্টার, এবং শেষে গ্র্যান্ড টোটাল। এই হচ্ছে টোটাল ক্যালকুলেশনস বা কনসেপ্ট। সবাই বুঝতে পারলে? রীতিশা, বুঝলে? হ্যাঁ স্যার। মধুশ্রী? হ্যাঁ স্যার। অরিত্রী? হ্যাঁ স্যার। অরুণিমা আগের দিন দেখেছিলে, আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই হচ্ছে কনটেক্সট। দারুণ ইন্টারেস্টিং। যে কোনো পয়েন্ট অফ টাইমেতে আমি কিন্তু এভাবে ইভ্যালুয়েট করে নিতে পারি। এটা এক্সাম্পল ছিল কার? সাবটোটালের। এবারে আমরা একটু অন্যরকম কনটেক্সটে যাব। সেই কনটেক্সটটা সম্পূর্ণ আলাদা। কীরকম কনটেক্সট? এবারে যে কনটেক্সটে আমরা আসবো সেটা হচ্ছে, আমরা যেটা করব সেটার নাম হচ্ছে ম্যাক্রো। কিন্তু ম্যাক্রো ব্যাপারটাকে একটু বোঝাতে হবে। তোমাদের গ্রুপেতেই আমার কিন্তু আগের দিন ম্যাক্রো স্টেপটা দেওয়া আছে, এক্সেল ম্যাক্রো স্টেপস বলে, একটু ওপরের দিকে তোমরা পাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটাকে তবু একবার তোমাদের সামনে তুলে ধরবো ম্যাক্রোটা করার সময়। তবে ম্যাক্রো কি তার আগে বলা দরকার। দেখো, মাইক্রোসফট এক্সেলে এরকম অনেক সিচুয়েশন অ্যারাইজ করে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল হিসেবে সেভ না করে যদি আমরা র্যামেতে সেভ করতে পারি, অর্থাৎ ডেটাটাকে যদি আমরা র্যামেতে সেভ করতে পারি। র্যামেতে সেভ করা মানে যতক্ষণ পর্যন্ত
মেশিন অন আছে ততক্ষণ পর্যন্ত সেটা সেভ থাকবে। তার মানে ওটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা ভোলাটাইল মেমোরি বলা হয়। কিন্তু আসলে কিন্তু ও র্যামের স্ট্যাটিক মেমোরিতে সেভ হয় না, ডাইনামিক মেমোরিতে সেভ হয়, পার্মানেন্টলি স্টোর থাকে। এটা এমন একটা টেকনোলজি যেখানে ফাইল সেভ না করে র্যামেতে সেভ করে আমি ডেটাকে রাখছি, ফলে র্যাম থেকে আমি সেটাকে কল করতে পারবো। তাহলে সেটার নিয়ম আছে, এটা করার কিছু পদ্ধতি আছে, কিভাবে করতে হবে সেটা আমাদের দেখতে হবে। আর ম্যাক্রো কিন্তু এক ধরনের অ্যাডিশনাল প্রোগ্রামিং। ম্যাক্রোকে কি বলা হয়? অ্যাডিশনাল প্রোগ্রামিং। বেশ, তাহলে ম্যাক্রো কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই ব্যাপারটাই যায়। আচ্ছা, এই শীটটাকে আমি নষ্ট করতে চাইছি না, চমৎকারভাবে কাজ হয়েছে, এটা আমি জাস্ট অবিকৃত রাখছি, একটা নাম দিয়ে স্যালারি 2 নাম দিয়ে সেভ করে দিলাম। এটা ক্লোজ করে আমি একটা ফ্রেশ ফাইলে ম্যাক্রোটা দেখাবো। আচ্ছা, ম্যাক্রোর ক্ষেত্রে কাজ করতে গেলে যেটা প্রধান করণীয় বিষয় সেটা হচ্ছে ম্যাক্রো কোথায় আছে জানতে হবে। এখানে ভিউ ট্যাব আছে, তার মধ্যে একেবারে ডান দিকে আছে ম্যাক্রোস। ম্যাক্রোস থেকে কিন্তু প্রোগ্রামিংও হয়। আমার খুব ইচ্ছে পুরো কোর্স কমপ্লিট করে নিয়ে তোমাদের সামান্য একটু প্রোগ্রামিং একদিন দেখানোর, কারণ যে প্রোগ্রামিংটা আমি তোমাদের দেখাবো সেটা ক্লাস 11-এ তোমরা করে এসছো, অর্থাৎ ভিজুয়াল বেসিক। কিন্তু এখন নয়, আজকে নয়, আপাতত আমরা যাব রেকর্ড ম্যাক্রো। এই কথাটা তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে, রেকর্ড ম্যাক্রো মানে কি? তার মানে কি কোনো অডিও বা কোনো ভিডিওকে রেকর্ডিং করছে? না না না, এটা কিন্তু এক ধরনের টেক্সট রেকর্ডিং। তার মানে রেকর্ড ম্যাক্রোয় গিয়ে যখন আমি ক্লিক করছি, এটা একটা বক্স আসছে, আমি একটু জুম করে দিচ্ছি, দেখতে সুবিধা হবে। ম্যাক্রোর ক্ষেত্রে দেখাচ্ছে ম্যাক্রো নেম। ম্যাক্রো নেমটা কিন্তু পারপাসের উপরে হয়। ধরো এখন আমি যে শিটটা কপি করব, মানে রেকর্ডিং করে রাখবো, কপি বলবো না, রেকর্ডিং করে রাখবো, সেই শিটটা কিসের ওপরে আছে? ধরো সেই শিটটা আছে একটা ইনভেস্টমেন্ট, তো আমি লিখলাম ইনভেস্টমেন্ট কথা। আর ম্যাক্রো ব্যবহার করার জন্য একটা কিবোর্ড শর্টকাটও ব্যবহার করা যায়। CTRL মানে কন্ট্রোল দেওয়া আছে, আমি ইশারা করলাম কন্ট্রোল W। বেশ, এইবার আমি বললাম ওকে, আমার রেকর্ডিং স্টার্ট হলো। আমি ইনভেস্টমেন্টের শিটটা ছোট্ট শিট বানাচ্ছি, এবার হয়তো একটু ছোট করে নেওয়া যাবে, দেখতে পাবে। আচ্ছা, ইনভেস্টমেন্টের শিটে প্রথম হচ্ছে কোম্পানি, আর তার যে ইনভেস্টমেন্টটা সেটা হচ্ছে, এটাকে আমরা বলছি টার্নওভার, মানে টোটাল সেলস আর টোটাল পারচেস। এইটার ওপরে কাজটা অর্গানাইজ করছি। কোম্পানি বিভিন্ন রাখছি, যেমন টাটা, রিলায়েন্স, গোয়েঙ্কা, 3টে কোম্পানি রাখলাম। তো টোটাল সেলস কোন একটা বছরে টাটার হচ্ছে এই অ্যামাউন্ট, পারচেজ হচ্ছে রিলায়েন্সের ক্ষেত্রে সেটা পারচেজ হচ্ছে গোয়েঙ্কার ক্ষেত্রে সেটা অনেক কম, পারচেজটা হয়তো একটু বেশি। এইভাবে অর্গানাইজ করে রাখলাম। তার মানে আমার শিটটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটা রেকর্ডিং হলো। এবার যাব ম্যাক্রোস সেকশনে, এখান থেকে যদি স্টপ রেকর্ডিং করে দিই, তাহলে এই শিটটা কিন্তু রেকর্ডেড আছে। এবার এই শিটটা আমি হাইলাইট করে ডিলিট করে দিলাম, শিটটা কিন্তু আর নেই, কিন্তু ম্যাক্রো সেকশনের মধ্যে র্যামের মধ্যে স্টোর হয়ে আছে। তাহলে র্যাম থেকে কল করব কি করে? ম্যাক্রোসে যাচ্ছি, এখানে আছে ভিউ ম্যাক্রোস, এখানে কিন্তু আমি আমার ইনভেস্টমেন্ট নামের ম্যাক্রোটা দেখতে পাচ্ছি। আমি যদি সেটাকে রান করি, এখানে রান অপশন আছে, তাহলে শিটটা চলে এলো। অথচ আমি শিটটা সেভ করিনি। তোমরা দেখেছো
নিউ শিট নিয়েছি, এখনো অবধি তাকে সেভ করিনি, তাহলে ডেটা র্যাম থেকে কল্ড। আমি আবার একটা নিউ শিটে যাচ্ছি, সেখানে গিয়ে আবার ম্যাক্রোসে যাচ্ছি, ভিউ ম্যাক্রো আবার রান করছি, আবার সেটা চলে আসছে। তার মানে অ্যাজ মেনি টাইমস অ্যাজ আই উইশ আমি বিভিন্ন শিটে তাকে নিয়ে আসতে পারি। এটাই হচ্ছে ম্যাক্রোজের বিশেষ গুণাবলী। তার মানে তাকে সেভ না করে যে কোনো মুহূর্তে আমরা তাকে কল করতে পারি, ঠিক আছে? কিন্তু আজকে অনেকটা সময় আছে তোমাদের। আমি যদি এখান থেকে একটু অ্যাডভান্সড ম্যাক্রো দেখাই, তোমাদের কোনো ক্ষতি হবে না, এমন কিছু হবে না যেটা আউট অফ সিলেবাস। আমি একটুখানি সামান্য একটা ভিজুয়াল বেসিকের কোড বা কনসেপ্ট এখানে পাঞ্চ করব। তার জন্য রেকর্ডিং আমার চলছি, আলাদা করে কিছু করার দরকার নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত যে এক্সেলের শিটটায় আছি তাতে কতগুলো আমার অ্যাকচুয়ালি ট্যাব আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ। কিন্তু আমি একটা নতুন ট্যাব নিয়ে আসবো, সেই ট্যাবটার নাম হচ্ছে ডেভেলপার ট্যাব। সেটা কোথা থেকে আনবো? তাহলে পুরোটা একটু ম্যাগনিফাই করেই দেখানো ভালো। ডেভেলপার ট্যাবটা আনতে হলে আমাকে এক্সেলের এই পোর্শনটায় যেতে হবে, এই জায়গাটায়। এইটা হচ্ছে ডেভেলপার সেকশন। এখানে আমি ক্লিক করলাম, চলে গেলাম মোর কমান্ডস। এখানে বিরাট বড় একটা স্ক্রিন আসবে, তার মধ্যে থেকে আছে কাস্টমাইজ রিবনস। এই কাস্টমাইজ রিবনসে ক্লিক করলে ডান দিকে আমরা পাচ্ছি ডেভেলপার ট্যাব। দেখো এখানে চেক মার্ক দেওয়া নেই, বাকিগুলো সব চেক মার্ক দেওয়া আছে। আমি এখানটা চেক মার্ক দিলাম, দিয়ে বললাম ওকে। তাহলে আমার এখানে ডেভেলপার বলে একটা ট্যাব চলে এলো। এই ডেভেলপার ট্যাবেতে আছে ভিজুয়াল বেসিক, অপরিচিত কিচ্ছু না। আর আমি বিশেষ বড় কিচ্ছু করবো না, সামান্য জিনিস দেখাবো। আচ্ছা, এই ভিজুয়াল বেসিকে গেলাম, একটা নতুন স্ক্রিন চলে এলো, একটা নিউ স্ক্রিন এরকম এলো। এ দেখো, দেখতে সেই ভিজুয়াল বেসিকের মতন। এর সঙ্গে তো সম্বন্ধ একেবারে চলে গেছে তা নয়। তো এই জায়গায় আমরা কি করে একটা ছোট্ট প্রজেক্টের মতন কাজ করব? আমরা যাব ইনসার্ট ট্যাব, সেখান থেকে যাব ইউজার ফর্ম। এই হচ্ছে ইউজার ফর্ম। ব্যাস, যেই ওই জায়গায় গেলাম সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পরিচিত জিনিসটা চলে এলো, অর্থাৎ ফর্ম চলে এলো, প্রজেক্ট চলে এলো, টুল বক্স চলে এলো। আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে একটা লেবেল। এটা লেবেল, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। লেবেলটা ক্লিক করে, এর নিয়ম হচ্ছে এখানে ক্লিক করেই লিখতে হবে। ধরো এখানে লিখলাম প্রোডাক্ট, একটু সাইজে ছোট করে নিলাম। এটা নিয়ে যেই পাশে ক্লিক করব আবার টুল বক্সটা এসে যাবে। এটা হচ্ছে লেবেল, আর এটার এগেনস্টে লেখার জন্য এই হচ্ছে টেক্সট বক্স। বেশ, পরের যে লেবেল সেটার নাম দিলাম প্রাইস। সেটাকে একটু ছোট করে নিলাম, এর পাশেও টেক্সট বক্স নিলাম, আর শেষে হচ্ছে লেবেল, সেটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি লেখার পর একই রকম ভাবে এটাকে ছোট করে নিয়ে পাশে আবার একটা টেক্সট বক্স। অর্থাৎ ডিজাইনটা কমপ্লিট হচ্ছে। আমার দরকার একটা কমান্ড বাটন, এই হচ্ছে কমান্ড বাটন। তাতে আমি কি নাম দিচ্ছি? টোটাল কস্ট। আর প্রজেক্ট থেকে বেরোনোর জন্য একটা কমান্ড বাটন থাকে আমাদের, আমরা জানি, এক্সিট। তাহলে আমার ডিজাইন কমপ্লিট হলো। বেশ, ডিজাইন কমপ্লিট হওয়ার পর আমরা এটাকে সেভ করব। এই হচ্ছে সেভ, কিন্তু নর্মাল ভাবে সেভ করব না, অর্থাৎ এক্সেল ওয়ার্কবুক হিসেবে সেভ করব না। কিভাবে করব? এটা হচ্ছে ম্যাক্রোর পার্ট, আমরা ম্যাক্রো শিখছি। তাহলে এক্সেল ম্যাক্রো ইনেবলড ওয়ার্কবুক, আর এটার নাম আমরা দিলাম প্রোডাক্ট। দিয়ে এটা আমরা জাস্ট সেভ করে নিলাম। সেভ হয়ে গেল। এবার কোডিং লেখার পালা। ডিজাইন কমপ্লিট, কোডিং হচ্ছে আমার এই টোটাল কস্ট। এখানে ডাবল ক্লিক, অর্থাৎ ফার্স্ট কমান্ড বাটনে ডাবল ক্লিক,
সঙ্গে সঙ্গে কোড উইন্ডো চলে এলো। আচ্ছা, কোড উইন্ডোতে কি লিখতে হবে? আমার তো প্রভিশন আছে প্রোডাক্ট, প্রাইস। প্রোডাক্টের তো নাম হবে, প্রাইস আর কোয়ান্টিটির ব্যাপারটা একটু আলাদা। আমি এটা একটু অর্গানাইজ করে পাশে রাখছি, তোমাদের দেখতে সুবিধা হবে। বেশ, এবার ধরো আমরা তো জানি ডিম বলে লিখতে হয়, ডাইমেনশন। ডিম প্রড মানে প্রোডাক্ট, অ্যাজ স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে শব্দ, তার মানে প্রোডাক্টের নামটা নেওয়া যাবে। আর ডিম প্রাইস কমা QTY মানে কোয়ান্টিটি অ্যাজ ইন্টিজার। বেশ, এবার প্রশ্ন হচ্ছে প্রড মানে কি? প্রড মানে হচ্ছে প্রথম টেক্সট বক্স। শুধু একটাই পার্থক্য আছে সাধারণ ভিজুয়াল বেসিক আর এর মধ্যে, এর নাম হচ্ছে টেক্সট বক্স 1 ডট টেক্সট। ওখানে হতো টেক্সট 1 ডট টেক্সট। আর দ্বিতীয়গুলো কি? প্রাইস মানে কি? প্রাইস মানে হচ্ছে ভ্যাল অফ টেক্সট বক্স 2 ডট টেক্সট, দ্বিতীয় টেক্সট বক্সের ভ্যালু। আর QTY মানে কি? ভ্যাল অফ টেক্সট বক্স 3 ডট টেক্সট। ডিক্লারেশন কমপ্লিট হলো। এইবার আমার যে রেজাল্টটা বেরোবে তার জন্য একটা প্রভিশন থাকা তো দরকার ছিল। আমার একটা জিনিসের মিসিং হয়েছে। আমি এখানে একটা টেক্সট বক্স নিই যেখানে রেজাল্টটা বেরোবে, অর্থাৎ টেক্সট বক্স 4। আচ্ছা, তাহলে কোডিং এর জায়গায় ফিরে এলাম। টেক্সট বক্স 4 ডট টেক্সট মানে কি? প্রাইস ইনটু কোয়ান্টিটি। তাহলে প্রাইস ইনটু QTY, কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, সেভ করে নিলাম। আপাতত এক্সিট পার্টটা জাস্ট এন্ড এইটুকু কমান্ড দিয়ে রাখলাম, ব্যাস আমার কাজ শেষ। ওকে, এবার আমি ওটাকে এক্সেলে আনবো কি করে? এক্সেলে আনতে হবে তোমাকে। দেখো এক্সেলে আমি কি করে নিয়ে আসবো কনসেপ্টটা দেখো। এটা বন্ধ করে দিলাম, আপাতত ম্যাগনিফিকেশনটা অফ করলাম, এই স্ক্রিনটা অফ করে দিলাম, এক্সেলটা থেকে গেল। ঠিক আছে, এটা নিউ শিটে গেলাম। ওই পার্টিকুলার ক্যালকুলেশনটা আনার জন্য আমার এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ওই ডেভেলপার ট্যাবের মধ্যে একটা সেকশন রয়েছে ইনসার্ট। দেখো ইনসার্ট কন্ট্রোল, এখানে আছে আমার বাটন। আমি এখানে একটা বাটন ড্র করলাম, আর বাটন যেটা ড্র করলাম সেটাই আমি নিউ বলে সেকশন আছে, সেই নিউ সেকশনে গেলাম। এবার নিউ সেকশনটা নিচের দিকে দেখাচ্ছে এখানে। আমি আমার যে ফর্মটা তৈরি করেছি তার নাম হচ্ছে ইউজার ফর্ম 1। তো আমি লিখছি ইউজার ফর্ম 1 ডট শো। মাত্র এইটুকু কমান্ড তোমাদের লিখতে হবে, ব্যাস কাজ শেষ। সেভ, এটা বন্ধ করে দাও। বাটন 1-এ ফিরে এসো, দেখো বাটন 1-এ বাটনের চিহ্ন এসেছে। যদি এখানে ক্লিক করো, আরে বাবা, আমার তৈরি করা যে ফর্মটা, সেই তৈরি করা ফর্মটা চলে এলো। এখানে প্রোডাক্ট এলো, আমি নাম দিলাম টিভি। তারপর প্রাইস এলো, আমি 12,000 দিলাম। কোয়ান্টিটি এলো, 5 দিলাম। টোটাল কস্ট 60,000 এসে গেল। আজকে যে সেকশনটা তোমাদের এখনো অবধি দেখালাম সেটা হচ্ছে কি করে এক্সেলে এটা আনতে হয়, মানে তুলে ধরতে হয়। এরপর একদিন দেখাবো যে এই ক্যালকুলেশনটা কি করে এক্সেলের শিটে চলে আসবে। একেই বলা হয় অ্যাডভান্সড এক্সেল। এর ওপরই সারা ভারত এবং পৃথিবীতে প্রচুর জব আছে, লোকে চাকরি বাকরি করে। দারুণ কাজ এটা। যারা ভিজুয়াল বেসিক জানে তারা করতে পারে, যারা জানে না তারা করতে পারে না। যারা এই কাজটা করে তাদেরকে ডেভেলপার বলা হয়, আর তাদের নাম হচ্ছে VBA, ভিজুয়াল বেসিক অ্যাডমিনিস্ট্রেটর। অতএব এই লেভেল থেকেই তোমরা কিন্তু যেহেতু ভিজুয়াল বেসিক জানো, অনায়াসই সেটাকে ব্যবহার করতে পারো। এটা কেমন লাগলো সেটা মধুশ্রী বলো। ভালো লেগেছে। মানে এতদিনে ভিজুয়াল বেসিকের একটা কাজ কি হচ্ছে, কোথায় ব্যবহার করা যায় সেটা অন্তত জানতে পারি। ভিজুয়াল বেসিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ তো করেছো, কিন্তু তার যে একটা অ্যাপ্লিকেশন আছে, কোথাও প্রয়োগ আছে, অন্য কোনো সফটওয়্যারে প্রয়োগ করা যায় সেটা জানতে না। সেইটা হচ্ছে এই জায়গা। রীতিশা, ভালো লাগলো তো ব্যাপারটা?
হ্যাঁ স্যার। আচ্ছা, আপাতত এখানে এক্সিট করছি। অরিত্রী ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আর অরুণিমা কিন্তু নতুন জিনিস শিখলে, তবে তার আগে আমি তোমায় জিজ্ঞেস করি, আমি কিন্তু তোমাকে আগের বছর পড়াইনি, ফলে তুমি ভিজুয়াল বেসিক কেমন জানো আমি কিন্তু জানি না। এই হচ্ছে ব্যাপার। ভিজুয়াল বেসিক জানো তো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে সেই ভিজুয়াল বেসিকের ইমপ্লিমেন্টেশনটা আমরা অ্যাকচুয়ালি করলাম এক্সেলে। আমার খুব মন চাইছে যে সামান্য 2 লাইনের কোড আছে, ওটা যদি একটু এক্সেলে দেখিয়ে দিই তাহলে 16 কলা পূর্ণ হয়। ঠিক আছে, ওইটুকু দেখিয়ে দিই। রেকর্ডিংও চলছে, রেকর্ডিং থেকে যাবে, পরে তোমরা ব্রাশ আপ করতে পারবে, নিজেরা মেশিনে কাজ করতে পারবে, কি কোনো এক্সট্রা সফটওয়্যার ইনস্টল করতে হবে না, সব কিছু তোমাদের আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এটাকে ব্যবহার করতে গেলে আমি কি করেছি? আমি ওই প্রোগ্রামটায় কি করেছি? প্রোডাক্ট, প্রাইস আর তার সঙ্গে কোয়ান্টিটি আর তার সঙ্গে টোটাল কস্ট, এই তো ব্যাপার ছিল। সেইটা যদি কোনো কারণে এখানে আনা যায় তাহলেই 16 কলা পূর্ণ হবে। কিন্তু সেটা কি করে আনা যাবে? ভিজুয়াল বেসিকেই ফেরত যেতে হবে আর এই ইউজার ফর্মে আসতে হবে। ছোট হয়ে গেছে, আবার ম্যাগনিফাই করি। ইউজার ফর্মে ফিরে আসার পর আমরা একটু কোডিংয়ের সামান্য পরিবর্তন করতে আমাদের তো হবেই, নাহলে এক্সেলে আসবে কি করে। শুধু একটা জিনিস তোমাদের একটু বোঝানো দরকার, সেটা হচ্ছে এক্সেলের এইটাকেও মানে কি, মানে এটাকে বলে সেলস। ব্র্যাকেটের মধ্যে 1,1 যদি হয়, তার মানে রো নাম্বার 1, কলাম নাম্বার 1। এটাকে মানে A1টাকেও মানে মনে করছে 1,1, পরের রোটাকে মনে করবে 2,1, মানে রো 2 কলাম 1, এইভাবে ও বোঝে। তাহলে এভাবেই যদি ও বোঝে, তাহলে ভিজুয়াল বেসিকের দিক থেকে যদি আমরা চিন্তা করি এবং কোডিংয়ে যাই, তাহলে আমাদের সব কিছু তো প্রয়োজন। অর্থাৎ যে মুহূর্তে আমরা প্রোডাক্টটা নিয়েছি, তাহলে আমাদের প্রোডাক্টের ভ্যালুটা কোথায় আসবে? সেলস। আমরা যদি লিখি 1 বলবো না, ফার্স্ট রোটা আমরা এনগেজ করে রেখেছি লেখায়, তাহলে 2,1 ইজ ইকাল টু প্রড। প্রড মানে প্রোডাক্টের নামটা সেল 2, মানে সেলসের সেকেন্ড রো আর ফার্স্ট কলামে আসবে। প্রাইসটা আসবে সেলস 2,2, কোয়ান্টিটিটা আসবে, জাস্ট মিনিট, একটা ভুল হলো, এটা ইকুয়াল টু দিতে হবে, এটা হয়ে যাবে প্রাইস। কোয়ান্টিটিটা হলো তারপরে, অর্থাৎ সেলস 2,3, সেটা হচ্ছে আমাদের QTY। আর টোটাল কস্ট যেটা হবে, এটা হচ্ছে সেলস 2,4 ইকুয়াল টু কি হবে? আমি তো টোটাল কস্ট বলে আলাদা কিছু ধরিনি, আমি এখানে যেটা ধরেছি সেটা হচ্ছে টেক্সট বক্স 4.text, তার যে ভ্যালুটা সেটা এখানে পড়বে। ওকে, দেখা যাক এবারে কি হয়। এবারই আসল কাজ। সেভ হয়ে গেল, আমরা এটা ক্লোজ করলাম। এই বাটনে ক্লিক করলে আমার প্রোগ্রাম রেডি। আমি আবারও লিখলাম টিভি, তারপর প্রাইস দিলাম 18,000, তারপর কোয়ান্টিটি দিলাম 6। এইবার আমি টোটাল কস্ট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, ওখানে সেল কথাটা হয়ে গেছে, ওটা সেলস হবে। জাস্ট এ মিনিট, একটা সূক্ষ্ম ভুল হলেও কিন্তু নেবে না। জাস্ট এ মিনিট, আর বাকি সবগুলো কিন্তু ঠিকঠাক আছে। ওকে, আবার রিওপেন করতে হবে। টিভি 18,000, 6টা কোয়ান্টিটি আছে, টোটাল কস্ট দেখো, টিভি এলো, প্রাইসের তলায় প্রাইস এলো, কোয়ান্টিটির তলায় কোয়ান্টিটি এলো, টোটাল কস্ট অ্যাকচুয়ালি বেরিয়ে চলে এলো। এইবার আশা করি সত্যিই ভালো লাগবে। এবার বোঝা যাচ্ছে যে নিজের প্রোগ্রামিং কি করে পাঞ্চ করা যায়। এক্সেলে যে প্রোগ্রামিং নেই, এক্সেল যেটা ডিমান্ড করছে, সেটা আমরা ভিজুয়াল বেসিকের মাধ্যমে নিয়ে আসতে পারি। যারা করে তারা ডেভেলপার, তাদের নাম হচ্ছে VBA বা ভিজুয়াল বেসিক অ্যাডমিনিস্ট্রেটর।
এবার আবার পর কি করে রেকর্ড হবে তার জন্য আলাদা প্রোগ্রামিং, কিন্তু আমি এইটুকু দেখাতে চেয়েছিলাম যে এক্সেলের শিটের মধ্যে আমার প্রোগ্রামিংটা পাঞ্চ করা। এখন প্রশ্ন হচ্ছে যে যেটা আমি কোডিং ফোডিং লিখলাম সেগুলো একটু পাঠাতে হবে, এরকমভাবে ছেড়ে দিলে হবে না। সো আমি এই ডিটেলসটা পাঠাচ্ছি তোমাদের। আগে ডিজাইন উইন্ডোটা দরকার। এবার কোডিং এর সেকশন। মানে এখানে কিন্তু সেই অ্যাপ্লিকেশনও আছে, মধুশ্রীকে বলছি, অরিত্রীকে বলছি বা রীতিশাকে, যেমন আমি এক্সিট করার সময় যেমন বাটন জেনারেট করতাম, সব কিছুই হয় এখানে, কিন্তু আপাতত আমি করিনি। That's the code. The only difference is that in place of text 1 it will be text box 1. একই বলা হয় অ্যাডভান্সড এক্সেল, প্রোগ্রামিং এক্সেল। তোমরা একটু কোড এবং ডিটেলসটা দেখে নাও। যাদের কাছে মেশিন আছে পরে এক সময় প্র্যাকটিস করতেই পারো।